প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান আলী। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো অর্থায়নের ধারণা এবং অর্থায়নের শ্রেণীবিভাগ। আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। সেখানে আমাদের আলোচ্য বিষয়গুলো আমরা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, যাতে করে তোমরা খুব সহজেই অর্থায়ন এবং অর্থায়নের শ্রেণীবিভাগ সম্পর্কে বুঝতে পারো এবং কিভাবে এই বিষয়টি পরীক্ষায় তোমরা উত্তর করতে পারো সেই বিষয়টাতেই আমরা আমাদের মূল আলোকপাতটা করব। প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা। আমি মোহাম্মদ হাসান আলী, সহকারী অধ্যাপক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ঢাকা কমার্স কলেজ। প্রথমেই জেনে নেওয়া যাক অর্থায়নের ধারণা, অর্থাৎ অর্থায়ন বলতে আমরা কি বুঝি, অর্থায়ন কি। অর্থায়ন শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে আমরা যেটা পাবো সেটা হলো অর্থ যোগ আনায়ন, অর্থায়ন। অর্থাৎ অর্থ যোগ সংগ্রহ করা, আনায়নকে আমরা সংগ্রহ করাও বলতে পারি। তাহলে দাঁড়াচ্ছে কি ব্যাপারটা? ব্যাপারটা দাঁড়াচ্ছে অর্থ সংগ্রহ করা। সেখান থেকে আমরা পাচ্ছি অর্থায়ন। এখন বিষয়টি আমরা একটু সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে যদি তুলে ধরি, তাহলে অর্থায়নের সংজ্ঞাটা হবে অর্থ সংগ্রহ করার প্রক্রিয়াকে অর্থায়ন বলে। ব্যাপক অর্থে অর্থ সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে। অর্থায়ন প্রক্রিয়াটির সাথে আমরা প্রত্যেকেই ব্যক্তি জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি আমাদের রাষ্ট্রীয় জীবনে অর্থায়ন প্রক্রিয়ার প্রভাব আমরা দেখতে পাই। আমরা কোনো না কোনো ভাবে অর্থায়ন প্রক্রিয়ার সাথে আমরা জড়িত। কখনো আমরা ব্যক্তিগতভাবে, কখনো আমরা পারিবারিকভাবে, কখনো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে, অথবা কখনো রাষ্ট্রীয় বিভিন্ন কার্যকলাপের অর্থায়ন প্রক্রিয়ার সাথে আমরা যুক্ত হয়ে পড়ি। তাই অর্থায়ন প্রক্রিয়াটা আমরা সকলেই খুব ভালো করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এটি একটি প্রায়োগিক বিষয়, যে বিষয়টা তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক জীবন অর্থাৎ পেশা জীবন, সেখানেও তোমাকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করবে। তাহলে অর্থায়ন কি সেটা নিয়ে আমরা যদি একটি উপসংহারে পৌঁছাতে চাই, তাহলে যেটা বলতে হয়, অর্থ সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত সামগ্রিক কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। ইংরেজিতে একটা কথা আছে, ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তার মানে অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কলা ও বিজ্ঞানকে বা বিজ্ঞান ও কলাকেই অর্থায়ন বলা হয়। আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে গিয়ে দেখব অর্থায়নের বিভিন্ন স্বরূপ, অর্থাৎ অর্থায়নের বিভিন্ন প্রকৃতি বা শ্রেণী বিভাগ, সেগুলো আমরা আলোচনা করব।
আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অর্থায়নের শ্রেণীবিভাগ। মূলত অর্থায়নকে দুটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে: সরকারি অর্থায়ন ও বেসরকারি অর্থায়ন। আমরা এখানে একটা গ্রাফের মাধ্যমে তুলে ধরেছি অর্থায়নকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়: বেসরকারি অর্থায়ন, সরকারি অর্থায়ন। এবং এই বেসরকারি অর্থায়নের আবার সাব ক্লাসিফিকেশন বা উপশ্রেণী বিভাগ আছে: এক, ব্যক্তিগত অর্থায়ন; দুই, ব্যবসায় অর্থায়ন; তিন, অব্যবসায় অর্থায়ন; চার, আন্তর্জাতিক অর্থায়ন। প্রথমেই আমরা জেনে নেব সরকারি অর্থায়নটা কি। সরকারি অর্থায়ন দেশের জনগণের কল্যাণে সরকার বিভিন্ন সময় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে। এছাড়াও সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় বিভিন্ন স্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী নিযুক্ত থাকেন, যারা জনগণের কল্যাণে জনগণকে সেবা দানের জন্য সার্বক্ষণিক নিয়োজিত থাকেন। এই যে সরকারের যে মহাকর্মযজ্ঞ, রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন, দেশের জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণ, সেগুলো বাস্তবায়ন, এই কাজগুলো করার জন্য সরকারকে প্রতিনিয়ত তহবিল বা অর্থ সংগ্রহ করতে হয়। এবং এই তহবিল বা অর্থ সংগ্রহ করার জন্য সরকারকে প্রতিনিয়ত ভাবতে হয় কোন কোন উৎস থেকে প্রয়োজনীয় অর্থ বা তহবিল সংগ্রহ করা যেতে পারে। তাহলে সরকারি অর্থায়নকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বিষয়টা দাঁড়াবে এমন: দেশের জনগণের কল্যাণে সরকার কর্তৃক প্রয়োজনীয় তহবিল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা এবং সেটির যথাযথ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকেই আমরা সরকারি অর্থায়ন বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এই সময়ে আমাদের দেশের সবচেয়ে বড় প্রকল্প, যেগুলোকে মেগা প্রজেক্ট বলা হচ্ছে, সেই মেগা প্রজেক্ট গুলোর মধ্যে আছে পদ্মা বহুমুখী সেতু, মেট্রো রেল। এই প্রজেক্টগুলো সম্পাদনের জন্য প্রচুর পরিমাণে তহবিল সংগ্রহ করতে হচ্ছে। সেখানে সরকার দেশীয় উৎস থেকে তহবিল সংগ্রহ করে পদ্মা সেতু নির্মাণ কাজে ব্যয় করছে। আবার অন্যদিকে মেট্রো রেল নির্মাণের ক্ষেত্রেও সেখানেও দেখা যাচ্ছে দেশীয় উৎস থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও অন্যান্য যে উৎস আছে, বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা হচ্ছে। তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট, সেই বিষয়টা হলো যে সরকার শুধুমাত্র দেশীয় উৎস থেকেই তহবিল সংগ্রহ করে না, সরকার বিদেশি বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করে। সেটা উন্নয়ন সংস্থা হতে পারে, বিদেশি কোনো রাষ্ট্র হতে পারে, বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে পারে। এখন এছাড়াও সরকার দেশের জনগণের উপর এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর যারা করযোগ্য আয় উপার্জন করে থাকে, তাদের আয়ের উপর আয়কর গ্রহণ করে থাকে। সরকার বিভিন্ন পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর আদায় করে থাকে। তো এগুলো হলো সরকারের প্রয়োজনীয় অর্থ সংগ্রহের খাত বা উৎসগুলো। সরকার ব্যয় করে কোথায়? সরকার ব্যয় করে কোথায় আমরা সেটা পূর্বেই বলেছি। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদান,
এই কাজগুলো করতে সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। সরকার সব সময় ব্যয়ের খাতগুলো প্রথমেই নির্ধারণ করে এবং সেই ব্যয়গুলো কিভাবে নির্বাহ করা যায় তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উৎস, সেটা দেশীয় উৎস অর্থাৎ অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস অর্থাৎ বিদেশি কোনো রাষ্ট্র, বিদেশি কোনো সংস্থা, সেই উৎসগুলো থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে থাকে। তাহলে আমরা সরকারি অর্থায়নকে যদি এক কথায় সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে হবে দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যে সরকার কর্তৃক অভ্যন্তরীণ এবং বাহ্যিক উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা এবং সেটির যথাযথ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে সরকারি অর্থায়ন বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সরকারি অর্থায়নের যে ধারণা সেটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাব, যেখানে আমরা বেসরকারি অর্থায়ন কি এবং বেসরকারি অর্থায়নের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বেসরকারি অর্থায়ন সরকারি অর্থায়ন ব্যতীত ব্যক্তি খাতে যে অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয় সেটি হলো বেসরকারি অর্থায়ন। বেসরকারি অর্থায়নের মধ্যে প্রথমেই আসবো আমরা ব্যক্তিগত অর্থায়ন নিয়ে। আমরা কি ধারণা পোষণ করি? ব্যক্তিগত জীবনে আমরা আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য, জীবন যাপনের জন্য আমাদের অর্থের প্রয়োজন হয় এবং সেই অর্থটা আবার আমরা ব্যক্তি জীবনে কেউ চাকুরি করে, কেউ ব্যবসা করে আমরা প্রয়োজনীয় তহবিল বা অর্থ উপার্জন করে থাকি। কেউ বা আবার আমরা লেখক হিসেবে বই লিখে সেখান থেকে রয়্যালটি ইনকাম উপার্জন করে থাকি। তাহলে একজন ব্যক্তির ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে ব্যয় নির্বাহ করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল বা অর্থ সংগ্রহ করা এবং তা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বিভিন্ন খাতে ব্যয় করা, এই প্রক্রিয়াটাই হলো বেসরকারি অর্থায়ন। এখন ব্যক্তি জীবনে আমার কোথাও যাতায়াত করতে হতে পারে, সেখানে আমাকে অর্থ ব্যয় করতে হবে। আমাকে কোনো হায়ার এডুকেশনের জন্য ডিগ্রি নেয়ার জন্য সেখানে আমাকে অর্থ ব্যয় করতে হতে পারে। ভ্রমণ করার জন্য সেখানে আমার অর্থের প্রয়োজন হতে পারে। পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে হতে পারে। বাসস্থানের জন্য সেখানেও খরচ বা ব্যয় বহন করতে হয়। খাদ্যদ্রব্যের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়। তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি তার ব্যক্তি ও পারিবারিক জীবনে ব্যয় নির্বাহ করার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা এবং সেই সংগৃহীত তহবিলের সঠিক ব্যবস্থাপনা সংক্রান্ত সামগ্রিক কার্যক্রমকেই আমরা ব্যক্তিগত অর্থায়ন হিসেবে সংজ্ঞায়িত করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে ব্যক্তিগত অর্থায়নকে এক কথায় যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে হবে কোনো ব্যক্তি তার কর্মযোগ্য সম্পাদনের মাধ্যমে বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে এবং সেই তহবিল বিভিন্ন খাতে ব্যয় করে থাকে এবং সেটিকেই আমরা বেসরকারি অর্থায়নের অন্যতম একটি শ্রেণীবিভাগ ব্যক্তিগত অর্থায়ন হিসেবে সংজ্ঞায়িত করব। পরবর্তীতে আমরা বেসরকারি অর্থায়নের আরেকটি শ্রেণীবিভাগ ব্যবসায় অর্থায়ন সম্পর্কে আলোচনা করব। ব্যবসা বলতে কি বুঝি?
বা ব্যবসায় প্রতিষ্ঠান বলতে কি বুঝি? ব্যবসা প্রতিষ্ঠান হলো সেই প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলো মুনাফা উপার্জনের জন্য পরিচালিত হয়। ব্যবসা যেখানে আছে সেখানে মুনাফা উপার্জন করাটাই স্বাভাবিক। ব্যবসার প্রতিষ্ঠানগুলোর মূল লক্ষ্যই হলো মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন ব্যবসার প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা এবং সেটির ব্যবস্থাপনা সংক্রান্ত যে কার্যাবলী সম্পাদন করে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যবসায় অর্থায়নের মধ্যে আমরা একটা বিষয় নির্দিষ্ট করে যদি বলতে চাই, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে। এক মালিকানা ব্যবসায় আছে, অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠান আছে, যৌথ মূলধনী কোম্পানি আছে। আমরা অর্থায়ন যখন আলোচনা করব, যখন এটা আমরা স্টাডি করব, তখন আমরা মূলত ফোকাস দিয়ে থাকি ব্যবসায় অর্থায়নের উপর। ব্যবসায় অর্থায়নের উপর ফোকাস দিতে গিয়ে আমরা আরো নির্দিষ্ট করে ফোকাস যে বিষয়টির উপর দেই সেটা হলো যৌথ মূলধনী পাবলিক লিমিটেড কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া নিয়ে আমরা সামগ্রিকভাবে আলোচনা করে থাকি। তাহলে আমাদের যে টোটাল যে কোর্স ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, এই কোর্সে আমরা যে বিষয়টির উপরে সবচেয়ে বেশি ফোকাস করব, যেই বিষয়টি নিয়ে আমাদের টোটাল কারিকুলাম বা কোর্স সাজানো হয়েছে, সেটা হলো যৌথ মূলধনী পাবলিক লিমিটেড কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া। যৌথ মূলধনী পাবলিক লিমিটেড কোম্পানির অর্থায়ন প্রক্রিয়া নিয়ে আমরা সেখানে দেখব কিভাবে মূলধন বাজেটিং সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিভাবে লভ্যাংশ নীতি গ্রহণ করা হয়, কিভাবে মূলধন ব্যয় নির্ধারণ করা হয় ইত্যাদি। তাহলে এই পর্যায়ে আমরা বেসরকারি অর্থায়নের অন্যতম একটি শ্রেণী বিভাগ ব্যবসায় অর্থায়নকে যদি আমরা এক কথায় সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বলতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ ও সেই তহবিলের যথাযথ ব্যবস্থাপনা সংক্রান্ত যে কার্যাবলী সম্পাদন করে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। আমরা পরবর্তী স্লাইডে দেখব অব্যবসায় অর্থায়ন। আমরা মানুষ, আমরা সামাজিক জীব, সমাজেই আমাদের বসবাস। প্রতিটা সমাজে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং এই সামাজিক প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্য হলো সমাজের মানুষের কল্যাণে কাজ করা। আমরা দেখতে পাই সমাজে বিভিন্ন দাতব্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, দাতব্য চিকিৎসালয় আছে, বিভিন্ন উপাসনালয় আছে। এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই অর্থগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয় এবং সংগৃহীত অর্থ প্রতিষ্ঠান পরিচালনার কাজে ব্যয় করা হয়। এই যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো আর কি অমুনাফাভোগী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিভিন্ন উৎস থেকে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করা এবং তার ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলীকে আমরা অব্যবসায় অর্থায়ন বলে থাকি। যেমন অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা অব্যবসায় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর প্রধান উৎস হলো মানুষের যে ডোনেশন। মানুষ, যারা সমাজের বিত্তশালী প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন, তারা এই প্রতিষ্ঠানগুলোতে অর্থ ডোনেট করে থাকেন। আবার দেখা যাচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো, স্পেশালি দাতব্য চিকিৎসালয় যেগুলো, তারা রোগী দেখার বিনিময়ে খুব স্বল্প পরিমাণে
ফি গ্রহণ করে থাকে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্টুডেন্টদেরকে শিক্ষা সেবা দানের মাধ্যমে সেখান থেকেও তারা বেতন ও অন্যান্য পরীক্ষার ফি গ্রহণ করে থাকে। এই যে বিভিন্ন উৎস থেকে এই অর্থগুলো সংগ্রহ করা হচ্ছে, সেই অর্থটা আবার প্রতিষ্ঠান পরিচালনার কাজে নিয়োজিত যারা আছেন, ব্যবস্থাপনায় যারা আছেন, যেমন চিকিৎসা প্রতিষ্ঠানে, সেখানে দেখা যাচ্ছে ডাক্তার, নার্স, তারপরে যে স্টাফস আছে তাদের বেতন ভাতা প্রদান করা, প্রতিষ্ঠানের ইউটিলিটিস বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এগুলোর বিল পরিশোধ করা, এই কাজে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। তাহলে অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা অব্যবসায় প্রতিষ্ঠানেরও অর্থের প্রয়োজন আছে। সেই অর্থটা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা থেকে শুরু করে উক্ত অর্থের ব্যবস্থাপনা সংক্রান্ত যে কার্যক্রম সম্পাদন করা হয়ে থাকে তাকে অব্যবসায় অর্থায়ন বলা হয়। আমরা পরবর্তী স্লাইডে দেখব বেসরকারি অর্থায়নের আরেকটি অন্যতম শ্রেণী বিভাগ আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নটা কি? আমরা স্লাইডে দেখছি আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোর্টের একটা ছবি আছে, সেখানে মালামাল লোড আনলোড এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি টাকা এবং ইউএস ডলারের ছবি দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করতে গেলে দেখা যাচ্ছে যে পণ্য বিদেশ থেকে রপ্তানি করা হয় অথবা দেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করা হয়। অর্থাৎ আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বলতে পণ্য আমদানি এবং রপ্তানি উভয় প্রকার বাণিজ্যকে বোঝানো হয়ে থাকে। আর পণ্য আমদানি করার ক্ষেত্রে যেমন আমরা বাংলাদেশি টাকায় আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারি না, সেখানে ডলারে আমাদেরকে পরিশোধ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো ডলার হলো আন্তর্জাতিক একটি মুদ্রা। পৃথিবীর প্রায় সকল দেশেই ডলারের গ্রহণযোগ্যতা আছে। তাহলে পণ্য আমদানি করতে গেলে সেই পণ্যের মূল্য পরিশোধ করতে হলে আমাকে ডলারে পরিশোধ করতে হবে। আবার অন্যদিকে আমরা বিদেশ থেকে যখন পণ্য আমদানি করার পাশাপাশি বিদেশে যখন পণ্য রপ্তানি করে থাকি, সেই রপ্তানিকৃত পণ্যের মূল্য আমাদের দেশে যারা ব্যবসা করে থাকেন সেই ব্যবসায়ী বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ডলারে সে পণ্যের মূল্য পরিশোধ করা হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটা অর্থায়ন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। সেখানে আন্তর্জাতিক মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হারটাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই টোটাল আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বা আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যে অর্থায়ন প্রক্রিয়াটা যুক্ত, সেটিকে আমরা আন্তর্জাতিক অর্থায়ন বলে থাকি। তাহলে খুব সংক্ষেপে যদি আমরা আন্তর্জাতিক অর্থায়নকে সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে হবে পণ্য আমদানি ও রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত অর্থায়ন প্রক্রিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন বলা হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে তোমরা অর্থায়ন প্রক্রিয়া বা অর্থায়নের ধারণা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছো। পাশাপাশি অর্থায়নের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কেও তোমরা একটা পরিষ্কার ধারণা পেয়েছো। সবশেষে একটা কোটেশন দিয়ে আমি আমার আজকের ক্লাসটা শেষ করতে চাই। টাইম ইজ মোর ভ্যালু দেন মানি। You can get more money, but you cannot get more time. Jim Rohn.
আমেরিকান এন্টারপ্রেনিউর, অথর অ্যান্ড মোটিভেশনাল স্পিকার, তিনি এই সংজ্ঞাটা দিয়েছেন। তার এই সংজ্ঞাটা বা কোটেশনের বাংলা দাঁড়ায় টাকার চেয়ে সময় বেশি মূল্যবান। আপনি আরো টাকা পেতে পারেন, কিন্তু আপনি আরো সময় পেতে পারেন না। তাহলে তোমাদের সকলের উদ্দেশ্যে জিম রনের এই কোটেশন দিয়েই আমি আবেদন করব যে দেখো, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। এই সময় টাকার চেয়েও বেশি মূল্যবান। তুমি হয়তো লাইফে অনেক অনেক টাকা পাবা, কিন্তু সময় পাবা না। তাই সময়ের সদ্য ব্যবহার বা প্রপার ইউটিলাইজেশন আমাদের প্রত্যেকেরই করা উচিত। সময়ের কাজ সময় করতে হবে, এবং শিক্ষার্থীদের মূল কাজ হলো তার শিক্ষা জীবনে অধ্যয়ন করা, বেশি বেশি অধ্যয়ন করা, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। ধন্যবাদ সবাইকে।